নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। ইস্ট বেঙ্গল এবং এফসি গোয়ার ম্যাচ কিন্তু হয়ে গেল কিছুক্ষণ আগেই এবং সেখানে ফলাফল কিন্তু গোল শূন্য, অর্থাৎ ড্র করলো ইস্ট বেঙ্গল এবং সেখান থেকে কিন্তু লিগ টেবিলে 4 নম্বরে চলে এলো ইস্ট বেঙ্গল। 4 ম্যাচ খেলে ইস্ট বেঙ্গলের পয়েন্ট 7, এফসি গোয়া কিন্তু 8 পয়েন্ট নিয়ে ইস্ট বেঙ্গলের ওপরে। তবে মোহনবাগান এবং জামশেদপুর এই দুটো দলের কিন্তু সুবিধা হয়ে গেল ইস্ট বেঙ্গল এবং এফসি গোয়া ড্র হওয়ার ফলে। দুটো দল যদি পরের ম্যাচগুলো ব্যাক টু ব্যাক জেতে তাহলে কিন্তু তারা অনেকটাই এগিয়ে যাবে এবং লিগ টেবিল থেকে কিন্তু আস্তে আস্তে পিছনের দিকে সরছে ইস্ট বেঙ্গল। আজকে পুরো ম্যাচ নিয়ে যদি চুলচেরা বিশ্লেষণ করা যায়, সেখানে কিন্তু প্রথম প্রশ্ন যেটা দর্শকরা তুলছে সেটা হলো অ্যান্টন সোসবার্গ কেন এবং কি কারণেই তাকে নামা হয়েছে। বারবারই প্রশ্ন করছিল দর্শকরা যে কেন তার জায়গায় একজন ডিফেন্ডারকে সাইন করানো হলো না। আজকেও কিন্তু সেই প্রশ্ন উঠেই যায়, অ্যান্টন সোসবার্গ কেন। মাঠে নামার পর কিন্তু সেরকম কিছুই করতে পারেননি অ্যান্টন। আমার সাথে রয়েছে সায়নকে আমি জিজ্ঞেস করবো, সায়ন, অ্যান্টনের পারফরমেন্স কতটা ভালো লাগলো? দেখো, অ্যান্টন কিন্তু আজকের ম্যাচেও সেইভাবে পারফর্ম করতে পারলো না এবং শুধুমাত্র অ্যান্টনের নাম নিয়ে বলাটাও ভুল হবে। পুরো টিমই কিন্তু সেইভাবে খেলে উঠতে পারলো না। এটার কারণ অবশ্য আছে, সেইগুলো আমরা পরবর্তী পয়েন্টে আলোচনা করব। কিন্তু যদি শুধুমাত্র এই মুহূর্তে বলি, অ্যান্টন সোসবার্গ তিনি কিন্তু তার দুটো ম্যাচ খেললেন, এই ম্যাচেও কিন্তু মোটামুটি গেম টাইম তিনি পেয়েছিলেন, কিন্তু তার কাছ থেকে যেই পারফরমেন্সটা সবাই আশা করেছিল সেই পারফরমেন্সটা কিন্তু পাচ্ছে না এবং এটা কিন্তু কোথাও গিয়ে তার উপর প্রশ্ন তুলতে বাধ্য হয়ে করছে সবাইকে। কারণ এটা প্রশ্ন উঠতেই পারে যে কেভিন সিভিলে তিনি যখন চোট পেয়েছিলেন, কেন আরেকটা বিদেশি স্টপারকে কেন নেওয়া হলো না, কেন তার জায়গায় অ্যান্টন সোসবার্গকে নেওয়া হলো। এবং যেখানে দেখা যাচ্ছে ইউসুফ এজারি কিন্তু মোটামুটি ভালো খেলছে স্ট্রাইকিং পজিশনে, সেখানে ইউসুফ এজারিকে যদি পুরো সিজনে সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে রেখে যদি একজন ডিফেন্ডারকে নিয়ে নিতে পারতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গলের কোথাও গিয়েও একটু হলেও একটা অ্যাডভান্টেজ থাকতো। কারণ এই মুহূর্তে যখন কেভিন সিভিলে নেই দলে, তখন কিন্তু আরেকজন ডিফেন্ডার থাকলে সেটা কিন্তু আরেকটু ভালো হতো। কারণ দেখলাম যে ইস্ট বেঙ্গল যে খেলাটা খেলছে সেখানে অনেক চান্স কিন্তু পাচ্ছে, এমন নয় যে চান্স পাচ্ছে না। অবশ্যই এফসি গোয়া কিন্তু কিছুটা হলেও ফার্স্ট হাফে পুরোপুরি ডমিনেট ফুটবলটা খেলেছে, কিন্তু তারপরেও যখন চান্স পাচ্ছে সেই চান্সগুলো কিন্তু কনভার্ট করতে পারছে না। অ্যান্টন সোসবার্গ আসার পরে কিন্তু ইস্ট বেঙ্গল দল ভালো খেলেছে, কিন্তু সেটা অ্যান্টন সোসবার্গের জন্য নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অ্যান্টন সোসবার্গকে যে ফ্রি রোলটা দেওয়া হয়েছে, তিনি কিন্তু ফ্রি রোলে একদম ফ্রি হিসেবেই খেললেন, কোনো রোল তিনি আসলে আদতে কোনো প্লেই করলেন না। তো এটা প্রশ্ন ওঠাটাই আমার মনে হয় স্বাভাবিক, কিন্তু আমার মনে হয় যে পরবর্তী ম্যাচগুলোতে তিনি যদি নিজের ফর্মে ফিরে আসেন, কারণ প্রস্তুতিতে যখন প্র্যাকটিসে আমরা কিন্তু দেখি তিনি কিন্তু মোটামুটি ভালোই পারফর্ম করেন, কিন্তু যখন ম্যাচে হয় সেই ম্যাচে কিন্তু কঠিন হয়ে যায় তার পারফরমেন্স করাটা। সেটা কোথাও গিয়ে তিনি যদি ঠিক করে আবার কামব্যাক করতে পারেন, সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো অপশন হতে পারে। কারণটা কি? কারণ অ্যান্টন সোসবার্গ কি ধরনের ফুটবলার সেটা কিন্তু এখনো পুরো লিগে কোনো দল সেইভাবে এখনো দেখে ওঠেনি। ইউসুফ এজারি কিরকম খেলে সেটা কিন্তু অনেকেই বুঝে গেছে তখন দুটো ম্যাচ দেখে। সেই কারণেই দেখো, এরিয়াল বল আসলে খুব একটা চিন্তা করতে হয় না ওপোনেন্ট ডিফেন্ডারদের, কিন্তু এখনো পর্যন্ত অ্যান্টন সোসবার্গ সেই খেলাটা শুরু করেনি, যার ফলে তাকে এখনো রিড করাটা খুব কঠিন হয়ে গেছে এবং সেই জায়গাটাতেই আমার মনে হয় কাজ করা উচিত। পরবর্তী ম্যাচে তিনি ফিরে আসবেন, আশা করি সেটাই হবে। অবশ্যই অ্যান্টন সোসবার্গ কিন্তু আজকের দিনেও নিষ্প্রভ, তবে তার সাথে কিন্তু আজকের দিনে নিষ্প্রভ ইস্টবেঙ্গল দলের নিউক্লিয়াস মিগুয়েল। ইস্টবেঙ্গল দলের এই ব্রাজিলিয়ান কিন্তু প্রথম 2 ম্যাচে যে ফুটবল খেলেছিল সেই ফুটবলে কিন্তু ধারে কাছেও পৌঁছাতে পারলো না আজকে। মিগুয়েলের খেলা কিন্তু ধরে ফেলেছে কোচরা, এবং যেখানে উল্টো দিকে মানালোর মতন একজন বুদ্ধিদীপ্ত কোচ রয়েছে, সে কিন্তু জানে যে একজন প্লেয়ার যে মাঝমাঠটা পুরো চালনা করে তাকে আটকে কিভাবে দিতে হয়, এবং সেটা কিন্তু আটকে দিয়ে দেখিয়ে দিল এফসি গোয়া যে কিভাবে একটা প্লেয়ারকে আটকে দিয়ে ম্যাচটাকে বের করে নিয়ে আসা যায়। সেখানে দাঁড়িয়ে মিগুয়েলের পারফরমেন্স আস্তে আস্তে কি একটুখানি পড়তির দিকে? না, পড়তির দিকে আমি বলবো না। মিগুয়েল পারফরমেন্স নিয়ে কখনোই প্রশ্ন ওঠে না, কিন্তু মিগুয়েলের মানে অস্কার ব্রুজোর যে প্ল্যানটা সেটা কিন্তু সবাই বুঝে গেছে কোনো এবং এর সাথে আমি দুটো পয়েন্ট একসাথে এই কারণে বলছি, এই দুটো পয়েন্ট কারণ ইস্ট বেঙ্গলের যে প্রপার প্ল্যান সেটা হচ্ছে মিগুয়েল মাঠটা নিয়ন্ত্রণ করবে, মিগুয়েল দুটো উইংকে বল দেবে, সামনে বল দেবে, সহজ কথা ডিস্ট্রিবিউটের কাজটা করবে মিগুয়েল, এবং এটাই হচ্ছে ইস্ট বেঙ্গলের একমাত্র প্ল্যান বি এখানে ইস্ট বেঙ্গল দলের অস্কার ব্রুজোর কাছে কোনো প্ল্যান বি নেই। এবং সেই কারণে প্রত্যেকটা টিম তুমি যদি দেখো সেকেন্ড ম্যাচের পর থেকে মিগুয়েলকে যে কড়া মার্কিংয়ে রাখছে, এবং মিগুয়েল নিষ্প্রভ হয়ে গেলেই সেখানে কিন্তু আর কোনো প্লেয়ার
সেই যে মাঠটাকে নিয়ন্ত্রণে রেখে যে বলটা বাড়াবে সেই খেলাটাই খেলতে পারছে না। সেটা রশিদ বলো, আজকে নাওরেম মহেশ এসেছিলেন দলে, তিনিও কিন্তু কিছু ভালো বল বাড়িয়েছিলেন, কিন্তু সেটা মিগুয়েল যে পরিমাণটা বাড়ায় সেই পরিমাণটাই না। তো আমার মনে হয় এই জায়গাটা নিয়ে আরেকটু ভাবা উচিত। এই যে একটা ছক বাঁধা খেলা খেলছে, সেই খেলাটার বাইরে গিয়ে প্ল্যান বি প্রস্তুত রাখা উচিত, কারণ এখন কিন্তু মিগুয়েলকে আটকানোর দিকেই সমস্ত দল যাবে। তো সেই হিসাবে যদি এই একই প্ল্যান নিয়ে ফুটবলটা খেলে ইস্টবেঙ্গল, সেক্ষেত্রে কিন্তু চাপ আছে। গদবাদা ছকে অস্কার ব্রুজন, এই কথাটা কিন্তু বলতেই হবে। অস্কার ব্রুজনের কিন্তু পরিবর্তনগুলো খুবই যেন চেনা চেনা হয়ে যাচ্ছে এবং অন্যান্য কোচেরা যেন সেই পরিবর্তনগুলো ধরে নিচ্ছে। আর এইভাবে যদি কোচের পরিবর্তন ধরা পড়ে যায় তাহলে প্লেয়ার বা দল ধরা পড়ে যাওয়াটা কিন্তু সময়ের অপেক্ষা। সেটাই হচ্ছে মাঠের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যে দল কোথাও গিয়ে আটকে যাচ্ছে এবং সেখানে মিগুয়েল কিন্তু আজকে বল যখন সাপ্লাই করতে পারছে না, একা বল পায়ে রেখে বেশ কিছুটা সময় নষ্ট করা এবং সেইখান থেকে দাঁড়িয়ে তার পায়ের জাদু দেখানোর চেষ্টা করা, লং রেঞ্জ নেওয়া, কিন্তু সেটা কোনোটাই আজকে কাজে আসেনি। এবং একটা সময় পর আমরা মিগুয়েলকে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে দেখেছি। মিগুয়েল পড়ে যাওয়ার পর তাকে এখন ফাউল দিচ্ছেন এবং এইখানে অবশ্যই মানালোকে বলতে হবে, কুর্নিশ জানাতে হবে মানালো মার্কুয়েসকে, যে মানালো মার্কুয়েস কিন্তু তার ডিফেন্ডারদের বলে দিয়েছিল যে মিগুয়েলকে ট্যাকেল করা বা ফাউল করা যাবে না, তাকে আটকাতে হবে তার গায়ে লেগে থেকে। এবং সেইভাবেই তার গায়ে লেগে থেকে যখন মানালো ডিফেন্ডাররা মিগুয়েলকে আটকে দিচ্ছে, মিগুয়েল কিন্তু পড়ে যাওয়ার পর বারবার ফাউল চাইছে, ফাউল মিগুয়েল পাচ্ছে না এবং তারপরে আমরা দেখলাম মাঠে হাত পা ছুটতে মিগুয়েলকে শুয়ে পড়ে। সেইখান থেকে দাঁড়িয়ে মিগুয়েলও কিন্তু আস্তে আস্তে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, বল পাচ্ছে না এবং ইউসেফ কিন্তু বল পাচ্ছে না। প্রথমার্ধে একটি বল পেয়েছিল যেখান থেকে ইউসেফের অবশ্যই গোল করা উচিত ছিল, কিন্তু স্ট্রাইকার গোল মিসও করবে, গোল করবেও। একদম। সেইখান থেকে দাঁড়িয়ে ইউসেফ কিন্তু তারপরে আর ভালো কোনো বল পায়নি যেটা দিয়ে গোল করতে পারবে। তো সেইখানে দাঁড়িয়ে এটা বলতেই হয় যে মিগুয়েল আটকে যাওয়া মানে কিন্তু ইস্টবেঙ্গল আটকে যাওয়া, এরকমই যেন একটা লেখন তৈরি হচ্ছে জওহরলাল ক্রীড়াঙ্গনে বা মাঠে, এইটা কথাটা বলতেই হয়। মিগুয়েলের কথা আমরা বললাম অ্যান্টন এর কথা। এরপরে আমরা একটু ডিফেন্স লাইনে আসবো। দ্বিতীয়ার্ধে গোয়া অবশ্যই কিন্তু নিজের খোলসের ভেতরে ঢুকে গেছিল, 1 পয়েন্টের জন্যই খেলেছিল বলতে হয়, কিন্তু প্রথমার্ধে বেশ কিছু ভালো আক্রমণ তুলে এনেছিল গোয়া এবং সেইখানে আনোয়ারের প্রথমার্ধে শুরুর দিকেই একটি ট্যাকেল, বলে পিন পয়েন্ট ট্যাকেল এবং একটি দুর্দান্ত সেভ প্রফসুমান গিলের। আমরা কিন্তু আনোয়ার এবং গিল নিয়ে সেরকম কথা বলি না, আজকে একটু আনোয়ার আর গিল নিয়ে কথা বলতে চাই। বলো শাওন, কিরকম লাগলো? দেখো, সেকেন্ড ম্যাচ থেকেই কিন্তু প্রফসুমান গিলের পারফরমেন্স দুর্দান্ত হচ্ছে। ইভেন জামশেদপুরের ম্যাচও যদি তুমি দেখো, সেখানেও প্রফসুমান গিল মোটামুটি ভালোই খেলেছে। আনোয়ার আলী তিনিও কিন্তু মোটামুটি ভালোই ফুটবল খেলছেন। আজকে যে সেভটার কথা বললেন, একদম ওই জায়গাটা থেকে ঈশান পান্ডিতা পিছনে চলে এসছে, বলে রিচ করে ফেলেছে, জাস্ট পা ঠেকাতে হবে তাহলেই গোল। এরকম একটা জায়গা থেকে আনোয়ার আলী যে বলটা ক্লিয়ার করেছে, হ্যাটস অফ। এত দুর্দান্ত একটা অনেকদিন পর একটা ডিফেন্সিভ পারফরমেন্স দেখে মনে হলো একটা 5 স্টার ডিফেন্সিভ পারফরমেন্স। এবং আমার মনে হয় ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়তো এদের দুজনকেই করা যেতে পারতো। কিন্তু যাই হোক, ইস্টবেঙ্গল দলের এই দুটো প্লেয়ার আমার মনে হয় এই মুহূর্তে যখন দল একটু ব্যাকফুটে আছে, তখন মনে হয় ডিফেন্সে আনোয়ার আলী যে দায়িত্বটা নিয়ে খেলছে, সেই দায়িত্বটা আমরা বারবার বলেছি যে দায়িত্বটা নিয়ে, এবং আনোয়ার আলীকেই দায়িত্বটা নিয়ে খেলতে হবে, সেই আনোয়ার আলী দায়িত্বটা নিয়ে খেলছে। এবং প্রফসুমান গিলও, তাকেও কিন্তু আমরা আগের সিজনেও দেখেছি বা এই সিজনেও দেখেছি, তিনি কিন্তু মিস করতেন অনেক। তো সেই মিসের পরিমাণটা তিনি অনেক কমিয়েছেন। আজকেও যখন ব্রাইসন একটা দুর্দান্ত বল পেয়ে যায়, সেই বলটা থেকে তিনি শট নেন, সেই শটটাও কিন্তু সেভ করেন প্রফসুমান গিল। তো আমার মনে হয় এই জায়গাটা থেকে এই গিল এবং আনোয়ার আলীর হ্যাঁ একদমই পারফরমেন্স নিয়ে কথা বলা হবে। এবং জুটির কথা তুমি যখন বলছো, আমি বলবো জিকসানও কিন্তু আজকে দুর্দান্ত ফুটবলটা খেলেছে। রাকিব কোথাও গিয়ে যে ব্রাইসন যে লেফট প্রান্ত থেকে আক্রমণ করেই যাচ্ছে, সেই জায়গাটা থেকে আমার মনে হয় ব্রাইসনকে আটকানোর জন্য তুমি যদি একটু দেখো, জিকসানও কিন্তু এই সাইডটায় চলে এসেছিল ডিফেন্সিভ দায়িত্বটা, সেই কারণে আনোয়ার আলীর ওপর আরো বিল্ড হয় এবং জিকসান চলে আসার ফলে দুজন মিলে ব্রাইটনকে আটকাতে হয়। তো আমার মনে হয় এইখানে ইন্ডিয়ান ডিফেন্স লাইন নিয়েও কিন্তু একটা মোটামুটি ভালো রকম জুটি বানিয়ে একে অপরের সাহায্য করে খেলছে ইস্ট বেঙ্গল। এইটা সত্যি কুর্নিশ জানানোর মতো। অবশ্যই, তবে একটা কথা কিন্তু বলতেই হয়, রাকিব যতটা ভালো, লুঙ্গা কিন্তু ততটাই অফ কালার। রাকিব আজকে দুর্দান্ত ফুটবল খেলেছে, ব্রাইসনকে আটকে দিয়েছে, এই কথাটা তো বলতেই হবে। কিন্তু নুঙ্গা কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেল ইস্ট বেঙ্গল জার্সিতে, সেখানে আমরা দেখতে পেলাম আজকেও নুঙ্গা যতগুলো বল ওপরের দিকে পেয়েছে, মিসপাস এবং সেখান থেকে কাউন্টার অ্যাটাক করিয়ে দেওয়া, এবং যদি বল বক্সে ভাসানো নুঙ্গা, সেই বল কিন্তু বক্সে মাথায় ভাসছে না, সেই বল হয় বক্সের একদম কোণে
গিয়ে পড়ছে, বা মানে এক পয়েন্ট ঠিক নেই, বা ঠিকানা লেখা পাস আমরা যেটা একদম। ফুটবলের ভাষায় বলি, সেইটা কিন্তু নুঙ্গা দিতে পারেনি। তো নুঙ্গার জায়গায় জয়গুপ্তাকে পরে যখন নামানো হয়, জয়গুপ্তা চেষ্টা করেছে, তবে সেই সময় আর করার কিছু ছিল না। একজন লেফট ব্যাকের প্লেয়ারের জন্য, একজন ব্যাকের প্লেয়ারের জন্য বলা ভালো, সেই সময় করারই বা কি থাকতে পারে, এবং সেরকম করার কিছু ছিল না। সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু গোল পায়নি ইস্ট বেঙ্গল। না, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে নুঙ্গা অ্যাজ আ ডিফেন্ডার কিন্তু আজকে মোটামুটি খুব একটা খারাপ খেলেনি। কিছু ভালো ট্যাকেল করেছে, এবং সব থেকে ভালো পাওনা আমার মনে হয় তিনি যে কার্ডটা দেখেননি, আমার মনে হয় এটাই সব থেকে বড় কথা। একদম পিন পয়েন্ট যে জিনিসগুলো তিনি করেছেন ডিফেন্সের, সেগুলো সত্যি কুর্নিশ জানাতে হয়। কিন্তু হ্যাঁ, যেটা তুমি বললে অ্যাটাকিং এর ক্ষেত্রে কিন্তু ওই এখনো সেই ছেলে মানুষইটা আছে, যে বলটা ধুপধাপ বল উড়িয়ে দেওয়া, কোনো ঠিকানা লেখা নেই, বল কার পায়ে যাচ্ছে কোথায় যাচ্ছে কোনো নেই, জাস্ট বল পায়ের সামনে আসলো উড়িয়ে দাও, এরকম একটা আছে টেন্ডেন্সি। তবে আমি লাস্ট কথা এটাই বলতে চাইবো যে ইস্ট বেঙ্গল কিন্তু যাই করে নিক না কেন, অ্যাট দ্য এন্ড তো গোলটাই সব। গোল আর জেতাটা, তুমি ম্যাচ থেকে 3 পয়েন্ট পাচ্ছ কি পাচ্ছ না, সিঙ্গেল লেগের ম্যাচ। প্রত্যেকদিন অস্কার ব্রুজন প্রেস কনফারেন্সে আসছেন, তিনি বলছেন যে আমাদের কাছে কিন্তু ম্যাটার করছে 3 পয়েন্ট, এবং তার থেকেও বেশি ম্যাটার করছে গোল ডিফারেন্স বাড়িয়ে নেওয়া। কোনোটাই কিন্তু কিছু হচ্ছে না, এবং যার ফলে কিন্তু লিগে অনেক অনেক এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই পিছিয়ে গেল। এবং এইটা মাথায় রাখতে হবে, ইস্ট বেঙ্গলের পেছানো মানে কিন্তু নিচের সারির দলগুলো কিন্তু এবার মানে নিজেদের মধ্যে বুঝতে পারছে যে আমরা একটা ম্যাচ, যে দল একটা দুটো ম্যাচ হেরে বা ড্র করে বসেছিল, সেই দলগুলো এবার বুস্ট আপ পাচ্ছে যে না ঠিক আছে, অপর সারির একটা দল এরকম যখন পয়েন্ট হারাচ্ছে, তখন আমাদেরও চান্স আছে। তো এই কারণে কিন্তু লিগটা কঠিন হবে এরপর। মোহনবাগান, জামশেদপুর এখনো ম্যাচ হারেনি, তার ফলে কিন্তু তারা এখন চাইবে যে আমরা সব ম্যাচ জিততে চাইবো। এইবার নিচের টিমগুলো এবং ইস্ট বেঙ্গলের কম্পিটিশনটা হচ্ছে যে এবার ট্যাকটিক্যালি কিভাবে জিতে, বা যেভাবে পয়েন্ট কম হারিয়ে ওপর দিকে আসে। তবে মোহনবাগান আর জামশেদপুরের কিন্তু অবশ্যই সুবিধা হয়ে গেল সায়ন, এই কথাটা বলতেই হয়, যেখানে দুটো দলই কিন্তু তিনটে করে ম্যাচ জিতে রয়েছে, এবং পরের ম্যাচগুলো তারা জিততে চাইবে। মোহনবাগান জামশেদপুর যদি পরের ম্যাচ দুটো জিতে যায়, তাহলে কিন্তু 12 পয়েন্ট 4 ম্যাচে, এবং 12 পয়েন্ট গোল ডিফারেন্স, এবং ধরা ছোঁয়ার বাইরে ধরা, তুমি দেখো 4 ম্যাচে ইস্ট বেঙ্গলের 7, মোহনবাগান যদি 4 ম্যাচে 12 হয়, জামশেদপুরের 4 ম্যাচে 12 হয়, তাহলে তোমার কত পয়েন্টের ডিফারেন্স হলো? 5 পয়েন্টের ডিফারেন্স হয়ে গেল। 5 পয়েন্টের ডিফারেন্স 13 ম্যাচের লিগে মানে ভেদ করাটা বা ছোট করাটাই খুব চাপ। ছোট করার জন্য তোমাকে অপোনেন্ট টিমের উপর নজর রাখতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, নিজের হাতে তখন আর কত কিছুটা থাকবে না, কারণ এইখানে তোমাকে লিগে একবারই মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। যদি একদম সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বিটাকে, যেখানে আমরা বলছি এই মৌসুমের ফাইনাল, সেটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে যদি ডার্বির আগেই একটা 6 পয়েন্ট 7 পয়েন্টের লিড বানিয়ে একটা দল এগিয়ে থাকে, সেক্ষেত্রে তো কোনো চান্সই নেই। যদি আমি ডার্বি হেরেও যাই, আমার কাছে কোনো ব্যাপার নয়। অবশ্যই, তা তো মোহনবাগান চ্যাম্পিয়ন হতে চলেছে, এরকমই মানে না, এটা এখনই মানে বলাটা ঠিক হবে না যে মোহনবাগানই চ্যাম্পিয়ন, না, আমি ইস্ট বেঙ্গলই চ্যাম্পিয়ন হবে। হেরেও মোহনবাগান অসুবিধা হবে না, প্রেশার থাকবে না, হ্যাঁ একদমই, যে কোনো প্রেশারটা থাকবে না, কারণ প্রেশার ক্রিয়েট করা, ইভেন ফার্স্ট ম্যাচ যখন জামশেদপুরের সাথে হলো, সেখানেই কিন্তু প্রশ্নটা উঠছিল যে প্রেশারটা কোথাও যে কম্পিটিশনটা, সেই কম্পিটিশনটা অনেকটা কমে গেল। আজকের ড্রর পরেও কিন্তু আমি বলে দিতে পারি কম্পিটিশনটা কিন্তু কমছে আস্তে আস্তে, এবং ইস্ট বেঙ্গল পেছাচ্ছে। অবশ্যই ইস্ট বেঙ্গল কিন্তু আজকে আবার ড্র করলো 1-1 গোলে, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা আলোচনা করলাম তুল্যমূল্য আলোচনায়, কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে গদবাধা অস্কার, তার গদবাধা স্ট্র্যাটেজি, সেই কারণে ইস্ট বেঙ্গল আটকে পড়ছে। তার সাথে সাথে কিন্তু ইস্ট বেঙ্গল পেছোচ্ছে ড্র করার ফলে। নুঙ্গা, আনোয়ার এবং ভারতীয় ডিফেন্স কিন্তু বেশ ভালো, তারা ভালো মার্কস পাবে অবশ্যই আজকের ম্যাচ থেকে। কিন্তু অ্যাটাকিং লাইনে অ্যান্টন সোবার্গ, তার সে কি করছে কেন করছে কেউ জানে না, তার সাথে মিগওয়েল, দলের নিউক্লিয়াস, তবে আটকে গেলে ইস্টবেঙ্গল আটকে যাচ্ছে, এটা হতে পারে না। একটা ফুটবল খেলা 11 জনের খেলা, সেখানে একটা প্লেয়ার আটকে যাচ্ছে বলে পুরো দল আটকে যাচ্ছে, এটা হতে পারে না। কিন্তু সেটাই বারবার যেন চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখতে হচ্ছে, এবং আমাদেরকে দেখিয়ে দিয়ে চলে যাচ্ছে অন্য দলগুলো। একদম। জোহরতি ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ, আমি সায়ন, রে স্পোর্টস।